একটু বোঝার চেষ্টা করি। আসলে সংজ্ঞা বলার আগে আমাদেরকে উদাহরণ দিয়ে বলতে পারলে ভালো হতো। আমরা দেখি ধরেন স্যার এটা একটা হচ্ছে একটা বিকার, তো এই বিকারের মধ্যে আমার হচ্ছে এই বিকারের মধ্যে ধরা হচ্ছে একটা নির্দিষ্ট দ্রাবক আছে। এটা একটা বিকার, এই বিকারের মধ্যে নির্দিষ্ট একটা দ্রাবক আছে। ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এর মধ্যে একটা নির্দিষ্ট দ্রাবক আছে। দ্রাবক কি বুঝি না, নির্দিষ্ট দ্রাবক আছে। এই দ্রাবকটা হচ্ছে পানি, যারা নাকি অন্যকে কি করবে দ্রবীভূত করবে না। এখন এই দ্রাবকের মধ্যে দুটি ভিন্ন দ্রবণীয় যৌগ যোগ করতে হবে, দুটো যৌগ যোগ করবো যারা নাকি হচ্ছে এই পানিটা দ্রবণীয় হবে, অদ্রবণীয় হবে। তো ধরেন আমি এখানে যোগ করলাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এই পানিতে দ্রবণীয় হবে, এটা আমরা প্রত্যেককে জানি। খাবার লবণ পানির মধ্যে দিলে দ্রবণীয় হবে। আচ্ছা, এর মধ্যে দিলাম ধরুন সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড এও দ্রবণীয়, এটাও দ্রবণীয়, বুঝলেন? দ্রবণীয় যখন হবে তখন গিয়ে আয়নিত হবে, আয়ন হবে। আর যখন এটাও আয়ন হবে এটাও আয়ন হবে, তখন একজনের আয়নটা আরেকজনের কাছে যাইয়া নতুন একটা যৌগ তৈরি করবে। ঠিক তো? এরকম তো যৌগ তৈরি করে। আমরা বিজ্ঞানের উপরে একটু লেখার চেষ্টা করব। যেমন ধরেন সোডিয়াম ক্লোরাইড দিলাম, দিয়েছি কোথায়? এ কিউ না, পানিতে দিয়েছি, মানে একিউ লিখছি। একু মানে অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে জলীয়, মানে পানিতে দিয়েছি মানে জলীয় দ্রবণ হয়ে গেছে। আমি হচ্ছে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেটটাও কিন্তু একিউ, অ্যাকোয়াস। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস এন্ড সিলভার নাইট্রেটটাও কিন্তু অ্যাকোয়াস, ঠিক আছে? তাহলে সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, সিলভার নাইট্রেটটাও অ্যাকোয়াস। এখন বিক্রিয়া করছে এই সিলভার গিয়ে এটা পজিটিভ নেগেটিভ হবে, এটা পজিটিভ নেগেটিভ হবে, যেহেতু জলীয় আয়নিত হয়ে গেছে। তো এটার পজিটিভ গিয়ে এটা কাকে ধরবে বাবা? তো সোডিয়ামকে নাইট্রেটকে ধরবে, সংকেত হবে NO3, সোডিয়াম নাইট্রেট। এবং এই সোডিয়াম নাইট্রেটটা হচ্ছে জলীয় হবে, এবং সোডিয়াম নাইট্রেটের সংকেত ঠিক আছে, কারণ দুজনেরই যোজনীগত। যোজনী না জানলে সংকেত হবে না, আর সংকেত না জানলে আইন বিষয় আমরা এই কাজ করতে হবে না। এই আসলে আচ্ছা, তাহলে সোডিয়াম আমরা বলবো না শিখতে হবে, আপনাকে বলবো পড়তে হবে। এটা সবচেয়ে মজার ডায়লগ হবে, বুঝলেন না? মানে শিখতে হবে, এটা বাদ হয়ে গেছে। সংকেত কমে শিখবেন, বুড়ো হলে দরকার নেই, পড়া বাদ দেন, ঝামেলা। কেমিস্ট্রি বোঝেন না, পড়েন না। কেমিস্ট্রি না পড়ে গেছে জীবনে মানুষ কিছু করে নাই, করছে। আপনি পড়েন না, আপনি অনেক কিছু করেন। সোডিয়াম নাইট্রেট জলীয়। এখন এই সিলভার যে কাকে ধরছে বলেন তো? ক্লোরিন। তাহলে সিলভার নাইট ক্লোরিনের উপর বলতে কি সিলভার, কিন্তু এটা স্যার আর জলীয় নয়। এই সিলভার ক্লোরাইড সলিড হয়েছে, কঠিন হয়েছে। এই কঠিন হয়েছে মানে আস্তে 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 সে কি হবে? এই যে পাত্র নিয়েছিল স্যার, ওই পাত্রের মধ্যে এই উপাদানটা এরকম করে কঠিন আকারে পাত্রের তলায় কি হবে? জমা হবে। এই যে জমা হচ্ছে এইটাকে আমরা বলি প্রিসিপিটেট, মানে অদক্ষেপ। এই সিলভার ক্লোরাইডের অদক্ষেপ করেছে, বিক্রিয়াটার নাম হচ্ছে প্রিসিপিটেশন রিঅ্যাকশন। দরকার নেই এগুলো বাংলা বললেই হবে, বাংলায় মনে থাকে, ইংলিশ হবে, তাই না? তাহলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ তৈরি হচ্ছে, কঠিন আকারে জমা হচ্ছে। আমরা স্যার এসও লিখতে পারি, চাইলে এরকম নিচের দিকে অ্যারোসের মধ্যেও দেখাবো, অ্যারোসের মধ্যে দেখাবো, অথবা অদক্ষেপ চিহ্ন দেখাবো। নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া মানে অদক্ষেপ বোঝায়, ওপর দিকে চিহ্ন মানে কি? গ্যাস বোঝায়। মনে পড়ে তো? এস দিয়ে বোঝাতে পারেন, আবার অদক্ষেপ চিহ্ন নিচের দিকে দেওয়া বোঝাতে পারে। এই যে পাত্রে তোমার জমা হচ্ছে, জমা হচ্ছে মানে সে কি হচ্ছে? পদক্ষেপ হচ্ছে। আর এই বিজ্ঞানের নাম আমরা কি বলবো? পদক্ষেপ। যে বিজ্ঞান পদক্ষেপ তৈরি হচ্ছে, তার মানে আমাদের ডেফিনেশনটা এখান থেকে বুঝে পড়তে হবে। আমি যদি এটাকে আইডিওলজি চিন্তা করি, এখান থেকে আমি সংখ্যাটাকে বানাতে পারবো কেমন করে? যে একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে দুটি ভিন্ন দ্রবণীয় যৌগ যোগ করার পর তারা যে উৎপাদগুলো তৈরি করবে বা করে, তাদের মধ্যে যদি যে কোনো একটা ওই দ্রাবকে, মানে কি যে দ্রাবক ছিল ওই উৎপন্ন হয়তো ওখানে থাকবে, ওই দ্রাবকের মধ্যে অদ্রবণীয় হয়, তাহলে সেটা কঠিন আকারে পাত্রের তলায় জমা হবে, যাকে আমরা কি বলবো? অদক্ষেপ। আর যে দিকটা এরকম অদক্ষেপ সৃষ্টি হবে তাকে কি বলা হবে? অদক্ষেপ। ওটা কি বুঝতে পেরেছি আমরা? কোনো সমস্যা আছে? যে দিকটা এরকম অদক্ষেপ সৃষ্টি হচ্ছে তাকে অদক্ষেপ বলে দিতে হবে। এখন একটা সমস্যা আপনাদের থাকবে, স্যার কার অদক্ষেপ করবে, কোন যুগে বুঝবো কিভাবে, তাই না? আসলে সত্যি কথা বলতে যায়, এটা সব প্র্যাকটিক্যাল সেন্সের বিষয়। আমরা কয়েকটা 2-3টা বিজ্ঞাপন রাখবো, সেটাও হবে।
আবার পানিতে অদ্রবণীয় কিছু যৌগ আছে, কারণ আমাদের এখানে দ্রাবক হিসেবে সবসময় পানি ব্যবহৃত হবে, টেনশন নাই। তো পানিতে যেগুলো অদ্রবণীয় যৌগ সেগুলো যদি এপাশে তৈরি হয় কখনো, তাহলে বুঝে নিবেন এটা হচ্ছে কি অদক্ষেপ। তাহলে কিন্তু একটু মুখস্থ হেল্প দিতে হবে, এখানে কয়েকটা 5-7টা যৌগের মনে রাখতে হবে যারা নাকি পানিতে কি হয় উৎপন্ন হয়ে পানিতে কি হয় না বুঝতে পারছেন। যাই পানিতে এমনিতেই বেসিক্যালি অদ্রবণীয়, তাই যদি কখনো তৈরি হয় সেটি দ্রবণীয় হবে। ক্যালসিয়াম কার্বনের চুনা পাথর পানির মধ্যে দিয়ে নাড়লে দ্রবীভূত হবে। কোন একটা বিক্রিয়া ধরুন ক্যালসিয়াম কার্বনের তৈরি হয়েছে, তো ক্যালসিয়াম কার্বন কি ওই পানিতে গিয়ে দ্রবণ হবে? আগে তো অন্য যৌগ ছিল, কিন্তু বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনে তৈরি হয়েছে, তো অদ্রবণীয়। কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আমাদের কার্বনের যুক্ত কার্বন এমনিতেই হচ্ছে অদ্রবণীয়, তাই উদাহরণ এখানে লেখার দরকার নেই। তাহলে বুঝছি সবাই, তাহলে একটা নির্দিষ্ট দ্রাবকে দুটো ভিন্ন দ্রব্য যোগ করলে তারা পরস্পর বিক্রিয়ার মাধ্যমে যে উৎপাদ তৈরি করে, তাদের মধ্যে যে কোনো একটি যদি ওই দ্রাবকের মধ্যে অদ্রবণীয় হয়, তাহলে পদার্থটি কঠিন আকারের পাত্রের তলায় কি হবে জমা হবে, যাকে আমরা কি বলবো। দেখেন সোডিয়াম সালফেট, এই সোডিয়াম সালফেটের সাথে আমি বেরিয়াম ক্লোরাইড যোগ করছি। সোডিয়াম সালফেটের সাথে যখন বেরিয়াম ক্লোরাইড যোগ করব, এই সোডিয়াম সালফেটের সাথে যখন বেরিয়াম ক্লোরাইড যোগ করবো তখন কি ঘটনা ঘটবে? এই সোডিয়াম যে এখানটা কাকে ধরবে? বেরিয়াম যে কাকে ধরবে? সোডিয়াম যা ক্লোরিনকে ধরবে, NaCl, এটা বেরিয়াম সালফেট তৈরি করবে। এখন শোনেন, আমি কি জানি কোনটা অদ্রবণীয়? জানি কি আমরা কেউ জানি না। এটা অদক্ষেপণ বিক্রিয়া না কি বিক্রিয়া বুঝবো না। এই জন্য আমাদের এখানে কিন্তু অবশ্যই মুখস্থ হেল্প দিতে হবে। এখন ধরেন এই সোডিয়াম সালফেট, এটা একটা দ্রবণীয় যৌগ, বুঝছেন, লবণ। একিউ, এটাও একই, আর এটাও হচ্ছে এখানে, বাট এখানে লেখা আছে এস অথবা নিচের দিকে আরো চিহ্ন দেওয়া আছে। এবার বলতে পারবেন না, এগুলো বলতে পারলে বেশিরভাগ বিক্রিয়া দেখবেন এখন কন্ডিশন দেওয়া আছে, নিচের দিকে আরো চিহ্ন দেওয়া আছে। আর এরো চিহ্ন যদি না দেওয়া থাকে, বিশ্বাস করেন, এরো চিহ্ন বা এস যদি না লেখা থাকে তাহলে অপরিচিত কোনো বিক্রিয়া দিবে না। আমাদের বইয়ের মধ্যে যে বিক্রিয়াগুলো আছে ফাইনালি বোর্ড পরীক্ষায় ওই বিক্রিয়াগুলো দেওয়া। আর যদি অন্য কোনো বিক্রিয়া দেয় তাহলে অদক্ষেপ চিহ্ন লেখা থাকবে, কারণ আপনি তো সব জানতেন না, সব জানতেন, সব জানবেন কখনোই না। কারণ হচ্ছে অনেক রিয়াকশনের অদক্ষেপণ বিক্রিয়া 2-3টা নাম, এখন 200 অদক্ষেপণ বিক্রিয়া লেখা যাবে, সেখানে আমরা 2টা বিক্রিয়া মুখস্থ করে বাহাদুরি তো করার সুযোগ নেই। সুতরাং যা মানে বইয়ের মধ্যে আছে, যে উদাহরণটা আমরা প্র্যাকটিস করছি আর বাইরে আপনাকে দিবে না। আর যদি দিয়েও দেয়, নিচের দিকে আরো চিহ্ন দিয়ে আপনাকে সহজ করে দেবে। এখন নিচের দিকে আরো চিহ্ন বা এস দিয়ে বুঝে উঠতে পারতেছেন না পদক্ষেপ নাকি কঠিন, পদক্ষেপ কঠিন কি জিনিস হচ্ছে, চিহ্ন বুঝবেন না, বোঝা রাখবে। তাই কেমিস্ট্রি ক্লাস কখনো করেন না, করেননি জন্য সে পারবেন না, আলহামদুলিল্লাহ খুব ভালো না। কিন্তু যদি ক্লাস করে থাকে তাহলে এইটুকু কমন সেন্স আপনার কাজ করতে হবে। আর পরিচিত বিক্রিয়া ছাড়া করে আসবেন, এতটা হতাশ হওয়ার কিছু নাই, কারণ আমরা জানি যারা ক্লাস প্রশ্ন করবে তারা জানে, এবং আপনারা কি করেন সেটাও তো আমরা বুঝি। এটা দিলে দেখবেন অনেকের মাথার উপর যাবে যে কোন টাইম ছিল এটা, কারণ ক্লাসে ছিলেন সেদিন হয়তো আপনার শর্ট টার্ম মেমোরি কারণে সব দিয়ে গেছে, স্মৃতি কষ্ট হয়েছে, মানুষের বাড়ি গেলেন আসে, ঠিক আছে। আচ্ছা, এই বিক্রিয়াগুলোকে আমরা কি বলছি? পদক্ষেপ। কি পদক্ষেপ? আর প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়াগুলো রেডক্স নাকি নন রেডক্স? সন্দেহ নন রেডক্স। আর যদি বুঝতে চান তাহলে প্রত্যেকটা উপাদানের জারণ সংখ্যা মান বের করে দেখাতে হবে। যদি আমি এটা দেখাতে চাই সোডিয়াম এখানে কি +1 ক্লোরিন কি হবে, দেখাতে হবে তা কিন্তু বলে নেন, যেহেতু আমাদের মূল টার্মটা কি ছিল জারণ দিল, আমরা যদি যে কোনো সময় একটা বিক্রিয়া রেডক্স নাকি নন রেডক্স সেটা বুঝতে পারি এবং বুঝাইতে পারি। সিলভার নাইট্রেট, সিলভার প্লাস, নাইট্রেট মাইনাস আয়ন। নাইট্রেটটাকে আমরা যৌগমূলক কল্পনা করেছি, কেন বলেন তো? আর ওই পাশে নাইট্রেট দেখাই যাচ্ছে সেম সেম আছে। যখন দেখবেন যে যৌগমূলক এ বছর যাও বছর তাই, তখন সেটাকে প্রত্যেকটা উপাদান না ধরে যৌগমূলক ধরলে আজকাল সহজ হবে। সোডিয়াম নাইট্রেট হলে সোডিয়াম +1, নাইট্রেট হচ্ছে কি হবে মাইনাস। স্যার সিলভার ক্লোরাইড হলো সিলভার +1, ক্লোরিন কত হবে? ঠিক আছে তো স্যার, দেখেন তো এখানে কোথাও আরো কোনো জারণ সংখ্যার মান পরিবর্তন হয়েছে? কোথাও কোনো জারণ সংখ্যার মানে পরিবর্তন হয় নাই, মানে এটা একটা নন রিডাকটিভ। ঠিক একই হবে যদি আমরা এটা চিন্তা করতে চাই, সোডিয়াম +1, সালফেট -2, বেরিয়াম +2, ক্লোরিন হচ্ছে -1। সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম +1, ক্লোরিন -1, বেরিয়াম সালফেটে বেরিয়াম +2, সালফেট কত হবে?
এখানে কোথাও কোনো মৌলের কোনো জারণ সংখ্যা মানে কোনো পরিবর্তন, তো এটা একটা নন রেসপন্স। এখন পূর্বের নিয়ে আবারও প্রশ্ন হবে, স্যার তাহলে দর্শক কারা? উত্তর যদি দেন সব দর্শক, বুঝতে পারবেন নিজে দর্শক ছিলেন। সেজন্যই আজকে সে কথা বলছে, একটা বিক্রিয়া কখনোই সবগুলো প্রধান দর্শক হবে, দর্শক কোনটা হবে কোনটা হবে না। দেখেন একু অ্যাকুয়াস সলিউশন ভাঙবে, এটাও ভাঙবে, এটাও ভাঙবে, ওটাকে ভাঙতে পারবেন? হাত দিয়ে দেখেন আপনি ভাঙলে কি করে ভাঙবে, কারণ কি কঠিন আকারে পাত্র তোলা জমা হয়ে গেছে। ওকে, ও কিন্তু আয়নিত অবস্থায় নাই, আয়নিত অবস্থায় নাই জন্য ওকে ভাঙা যাবে না, বুঝতে পেরেছেন? আগে আমরা ভাঙার কে, সে যদি ভাঙিয়ে থাকে আমরা তো নিজের হাতে লিখবো, বুঝেন নেই? সে তো জলীয় না, কঠিন, ও ভাঙে না জন্য আমি ভাঙবো কেন? সিলভার প্রোডাক্ট ভাঙতেছে না, ভাঙে না, ভাঙবো না, তাই বলে কি কখনোই ভাঙবে না? ভাঙবে, কোন একটা দ্রাবকের মধ্যে ভাঙবে। যে অবস্থা আমরা বিক্রিয়া করছি সেই অবস্থায় সে ভাঙে না, ভাঙবে না জন্য তাকে আমরা হচ্ছে ওই ভাঙার ব্লেম দিতে পারবো না, পারবো? তাই এটাকে ভাঙতে পারবেন না। আর যদি ভাঙতে না পারে তো সিলভার প্লাস আর ক্লোরিন মাইনাস কি করা যাবে? এই করা যাবে, সিলভার প্লাস হবে না ক্লোরিন, তাহলে এখানে কি সিলভার প্লাস আর ক্লোরিন মাইনাস কি দর্শক করতে পারবো? দর্শক কোনটা হবে? দর্শক হবে এই সোডিয়াম প্লাস আর একটা কি আমরা উৎপাদ দিকে বিক্রিয়কের দর্শক খুঁজবো, কারণ বিক্রিয়ক তো সব ভেঙে যাচ্ছে, উৎপাদকে এটা ভাঙছে। তাই মনে রাখবেন অদক্ষেপণ বিক্রিয়া যেটা অদক্ষেপ করছে যে যৌগের, সেই যৌগ বাদ দিয়ে অন্য যে যৌগটা আছে না ওই যৌগেরই পজিটিভ আর নেগেটিভটাই দর্শক। যেমন এখানে দর্শক হচ্ছে কি সোডিয়াম প্লাস আর নাইট্রোজেন। এই যৌগের মধ্যে দর্শক কারা হবে? এই যৌগ নিচের যৌগের মধ্যে দর্শক কারা কারা হবে? সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস দর্শক হবে, ওটা হবে না, কারণ প্রিভেন্সের উপর অদক্ষেপ করবে। পারবো তো সবাই? ভালো আছে কারো? তাহলে আমরা অদক্ষেপণ প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করে দেখেন, যে লবণটা ছিল না পানি বাদ যে লবণটা ছিল, সে লবণের পজিটিভ আর নেগেটিভটা ছিল দর্শক। আর অদক্ষেপণ বিক্রিয়ায় যে অদক্ষেপ করছে সেটা বাদ দিয়ে যে যৌগটা আছে সেই যৌগের পজিটিভ আর নেগেটিভটাই কি হবে? দর্শক হিসেবে। এটুকু কমন সেন্স থাকলেই হবে। আর একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া নর্মাল বিক্রিয়া ঘটনা সত্য, তবে কিছু শ্রেণীর অদক্ষেপণ বিক্রিয়া আছে যেটা রিডক্স বিক্রিয়ার অন্তর্গত। সেই কিছু শ্রেণীর বিক্রিয়াগুলো তোমার 9 স্টেজে নাই, বলা আছে উচ্চতর শ্রেণীতে নিষিদ্ধ। আমরা এখন শিখাবো না, কারণ এটা আমাদের মূল পাঠ। অতিরিক্ত পড়া যদি পড়তে হয় তাহলে অবশ্যই রিভিশনের সময় পড়াতে হবে, কারণ আগে এটা আমাদের জরুরি। আমাকে আপনি কখনো দিবে না, তাহলে স্পষ্ট করে বই লেখা আছে কিছু শ্রেণীর অদক্ষেপণ বিক্রিয়া আছে যারা হচ্ছে অদক্ষেপ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, যেমন টলেন বিকারকের সাথে বিক্রিয়া, ফেলিন দ্রবণের সাথে বিক্রিয়া। টলেন বিকারক কি, ফেলিন দ্রবণ কি বুঝবেন না, বুঝবেন না জন্য আমরা আলোচনাটা এখন আপাতত নিচ্ছি না। ওইটা করতে গেলে ওটা শিখতে গেলে আপনার এটা আসল জিনিসটা এড়িয়ে যাচ্ছে, বোঝা গেছে? আপাতত মনে রাখেন শুধু এটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকে, দুই একটা বিক্রিয়া আছে যার নাকি হচ্ছে পদক্ষেপ করে কিন্তু রিডক্স করে। ওকে, এখন আমাদের যে কাজ করতে হবে, পবিত্র দায়িত্ব হচ্ছে অন্তত 5 যৌগ মুখস্থ রাখা যারা নাকি পানিতে দ্রবণীয় মাছ, বুঝলেন? পানিতে অদ্রবণীয় কয়েকটা যৌগ, তাহলে আমরা বুঝতে পারবো এমসিকিউ তো আছে। লেখা হচ্ছে পানিতে অদ্রবণীয় কয়েকটি যৌগ, পানিতে অদ্রবণীয় কিছু যৌগ, অনেক যৌগ আছে, আমরা কি 5-6টা মুখস্থ করি, পরে আমার সময় আলাদা মুখস্থ করার চেষ্টা করি। পানিতে অদ্রবণীয় কিছু যৌগ, একটা হচ্ছে সিলভার ক্লোরাইড লিখছেন, ফাইন, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এগুলো অদ্রবণীয়। সিলভারের 3টে মানে ক্লোরিনটা দ্রবীভূত হয়, বাকি 3টা অদ্রবণীয়। তারপরে দেখেন হচ্ছে ক্যালসিয়াম সালফেট অদ্রবণীয়, পিবি লেড সালফেট অদ্রবণীয়, তারপর হচ্ছে ক্যালসিয়াম আয়োডাইড, লেড আয়োডাইড, পিবি লেড আয়োডাইড পানিতে অদ্রবণীয়। ওই যে বেরিয়াম সালফেট আমরা লিখে ফেলছি, বেরিয়াম সালফেট অদ্রবণীয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অদ্রবণীয়। তারপর হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এরকম অনেক আছে, ধরো লিখতে চাই লিখতে পারবো। ফেরাস হাইড্রোক্সাইড এটা অদ্রবণীয়, ফেরিক হাইড্রোক্সাইড অদ্রবণীয়, এগুলো হচ্ছে অদ্রবণীয়, দ্রবীভূত হয় না পানি। আর যার কারণে এদেরকে আমরা কি বলবো? অদ্রবণীয় লবণ, বুঝলেন? এরকম আরো আছে স্যার, আমি জাস্ট কয়েকটা দিলাম মাত্র, অনেক আছে। আর মোটামুটি মানে এমসিকিউ যখন প্র্যাকটিস করাবো তখন কিছু আসবে, আপনারা বিভিন্ন সময় পরীক্ষা দিবেন তখন কিছু পাবেন, আস্তে আস্তে জানতে পারবেন। এখন টেনশন করার কিছু নাই, প্র্যাকটিস করলেই হবে। আমাদের
মূল পড়াটা তো আপনাকে বুঝে যাবো, বোঝানোর পর তারপর হচ্ছে আপনার আস্তে আস্তে বুঝতে পারলে যে আমার কোন কোন প্রবলেম মনে রাখতে হবে এটা বুঝতে হবে। অদর্শ এবং বিক্রিয়ার যত কল্প কাহিনী ছিল আশা করি অদর্শ এবং বিক্রিয়াটা আমরা বুঝে উঠতে পারছি। কোনো অসুবিধা আছে? এর কোনো ঝামেলা আছে? আমারও ঝামেলা নাই। এবার নেক্সট টপিক শুরু করি।